নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধী হঠাৎ ইমোশনাল হয়ে গেলেন বক্তব্য রাখতে রাখতে, এবং তিনি বক্তব্য রাখার সময় একদম বললেন যে কেরালামের মানুষের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা রয়েছে। কেন বললেন তিনি এই কথা, এবং তার মাধ্যমে কি সম্পূর্ণ এই ভাবুকতার মাধ্যমে তার দিকে তিনি ভোটটাকে কন্ট্রোল করতে পারবেন, তার দিকে ভোটারদেরকে নিয়ে আসতে পারবেন? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, কারণ কেরালামের ভোট আপনারা জানেন রয়েছে, এবং কেরালামের ভোট এক পক্ষেই হবে, অর্থাৎ একটা দিনেই হবে। তো সেখানে এই মুহূর্তে কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী অত্যন্ত ফোকাস করছেন, এবং রাহুল গান্ধী যখন কেরালামের থেকে ভোটে জিতে 2024 সালেও জয়ী হয়েছিলেন, সেই সময়টা অবশ্যই এই মুহূর্তে রাহুল গান্ধী মনে রাখছেন, এবং এই মুহূর্তে কেরালামে একটা পরিবর্তনের হাওয়া চলছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং অবশ্যই ইউডিএফ জোট এলডিএফ কে কিন্তু এবার হারাতে পারে, তেমন রিসেন্ট একটা যে নির্বাচন হয়েছে তেমনই কিন্তু ইঙ্গিত মিলেছে, কর্পোরেশন ইলেকশন। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে এলডিএফ অর্থাৎ কমিউনিস্টদের যে সরকার চলছে কেরালামে, সেখান থেকে কিন্তু সরে আসতে পারে, এবং সেই কমিউনিস্টদের সরকার যদি সরে আসে, একমাত্র সেখানে কিন্তু সুযোগ পাবে কংগ্রেস সরকার করার ক্ষেত্রে। এবং অবশ্যই কংগ্রেসের জন্য এটা একটা মরণ কামড় দেওয়ার মতন, যে কংগ্রেস যদি একটা রাজ্য জয় করতে পারে, তাহলে আসামের ক্ষেত্রে যেমন একটা সম্ভাবনা আছে, তবুও আসামের ক্ষেত্রে লড়াইটা অনেক কঠিন। কেরালার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে লড়াইটা অনেকটাই বেশি সহজ হয়ে উঠতে পারে কংগ্রেসের জন্য। এবং সেই জায়গা থেকে রাহুল গান্ধী কি বলছেন তার মা সম্পর্কে, এবং তার মায়ের অসুস্থতার কারণে তিনি যে অ্যাটেন্ড করতে পারলেন না ফিজিক্যালি সেই সভাটা কেরালামে, সেটা আপনারা শুনুন। এবং রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী একদম সরাসরি রাহুল গান্ধী কেন কেরালামের উপর এতটা ভরসা করেন সেটা বোঝাতে গিয়ে তিনি বলছেন তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, সোনিয়া গান্ধী, এবং তিনি তখন রাত্রিবেলা তার মায়ের পাশে বসেছিলেন হসপিটালের মধ্যে গিয়ে, এবং তখন একজন নার্স এসে বারংবার দেখাশোনা করছিলেন তার। তো তখন রাহুল গান্ধী তাকে জিজ্ঞেস করেন যে আপনি কোথা থেকে আসছেন, এবং তিনি বলেন যে আমি কেরালাম থেকে আসছি। নার্স যখন বলেন যে আমি কেরালাম থেকে আসছি, তখন রাহুল গান্ধী তার উপর আরো বেশি ভরসা করেন, এবং সেটা তিনি যেভাবে জানাচ্ছেন মানুষকে অ্যাড্রেস করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, সেখানে যেতে পারেননি, কিন্তু তিনি বলছেন যে আমি একদম শিওর ছিলাম যে আমার মা ভালো থাকবে, কারণ কেরালামের নার্স আমাকে দেখছে, আমার মাকে দেখছে। আপনারা শুনুন রাহুল গান্ধীর বক্তব্য, আসছি তারপর নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। Yesterday, my mother was hospitalized, and I, as a son, was quite worried about her, and so decided to stay with her. And I know that the people of Kerala will understand this. Yesterday night, I was sleeping in my mother's room, in the hospital room, on a little sofa. And like any son, I was extremely worried about my mother's health. And the whole night, I was only comforted by one thing. I was comforted by a nurse from Kerala who came in every hour to check on my mother. এই মুহূর্তে রাহুল গান্ধীর যে বক্তব্যটা, সেটা কতটা ঠিক মানুষের মধ্যে যেতে পারবে আমরা জানি না, তবে এই মুহূর্তে কংগ্রেসের একটা সুযোগ কিন্তু রয়েছে কেরালাকে কেন্দ্র করে। তার কারণ কেরালার থেকে যদিও এই মুহূর্তে ওয়ার্নার থেকে সাংসদ হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া পদে, সেই জায়গা থেকে সাংসদ হলেও এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট কেরালাতে। তার কারণ কেরালার মধ্যে কিন্তু কংগ্রেসের মধ্যে একটা সমস্যা আছে। কেসি বেণুগোপাল আপনারা জানেন রাহুল গান্ধীর অত্যন্ত কাছের মানুষ, এবং তার পছন্দ মতোই সম্পূর্ণ সিট বন্টন হয়েছে, তেমনই কিন্তু এই মুহূর্তে একটা খবর। এবং এর মধ্যে একটা অসন্তোষ রয়েছে, 4 থেকে 5 জন এমপি, সিটিং এমপি, তারা চেয়েছিলেন ভোটে লড়াই করতে, কিন্তু তাদেরকে টিকিটটা দেওয়া হয়নি বলে তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, এবং সেই ক্ষোভটা কিন্তু কংগ্রেসের অভ্যন্তরে একটা প্রভাব ফেলতে পারে ভোটের বাজারে। এবং আপনারা জানেন যে কেরালামে গত 10 বছর ধরে বামেদের সরকার চলছে, সিপিআইএম তাদের সরকার চলছে, এবং কেরালামে এই মুহূর্তে যে সিচুয়েশনটা তৈরি হয়ে রয়েছে, সেই সিচুয়েশনটা কিন্তু সম্পূর্ণ অনেকটাই কিন্তু বামেদের পক্ষেও। কেন বলছি, তার কারণ ইতিমধ্যেই কেরালাম একটা নতুন দিশা দেখিয়েছে সারা ভারতবর্ষকে। জিরো সেখানে
ইলিটারেট, অর্থাৎ লিটারেসি রেটটা সম্পূর্ণভাবে কিন্তু তারা ছুঁয়ে ফেলেছে একটা মারাত্মক জায়গায়, সেটা ভারতবর্ষকে দেখিয়েছে। এবং তার সঙ্গে সেখানকার যে একদম না খেতে পাওয়ার সংখ্যা, সেটাও কিন্তু একদম তলানিতে গিয়ে ঠেকেছে। অর্থাৎ মানুষ সেখানে খেতে পারেন, মানুষ সেখানে পড়াশোনা করতে পারেন, এবং সেই জায়গায় যে 100% লিটারেসি রেট নিয়ে কেরালাম ভোট দেবে এবারে, সেই ভোটটাতে কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখতে পেয়েছিলাম 5 বছর আগে 2021 সালে যখন সমস্ত জায়গা থেকে বামেদের একদম ধস নেমেছে, সেই সময় কেরালাম কিন্তু নতুন ভাবে বাম সরকার তৈরি হয়েছিল। এবং সেই জায়গায় এবারে তাদের কিন্তু অবশ্যই একটা নতুন রেকর্ড, যেটা 100% লিটারেসি রেট থেকে শুরু করে সম্পূর্ণভাবে তাদের যে মানুষ একদম ক্ষুধার্ত, সেখানে সেরকম মানুষেরও সংখ্যা পাওয়া যায় না, সেইগুলো যেমন তাদের পক্ষে রয়েছে বামেদের পক্ষে, ঠিক তেমন ভাবেই এবারে একটা সরকার পরিবর্তনের কিন্তু হাওয়াও রয়েছে। কেরালামে সাধারণত যেটা হয় 5 বছর পর পর সরকার পরিবর্তন হয়, এবং সেটাই সেখানকার রীতি। 5 বছর পর পর ইউডিএফ নয় এলডিএফ তারা সরকার ধরে নেয়। তো সেই জায়গাটা এবারে কংগ্রেসের পক্ষে আসাটা যতটা সহজ, সেই জায়গাটা সহজটা কঠিন করে তুলছে কে? ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে আপনারা দেখেছেন কেরালামে যখন তাদের প্রার্থী ঘোষণা করেছে, সেটা থেকে শুরু করে একদম অমিত শাহের সেখানে যাওয়া, নরেন্দ্র মোদীর সেখানে যাওয়া, মিটিং করা, প্রত্যেকটা জায়গা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তারাও দখল করতে চাইছে। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে হিন্দু অধ্যুষিত একটা এমপি সিট কেরালাতে বের করা অবশ্যই ভারতীয় জনতা পার্টির জন্য বেশ খানিকটা কিন্তু চাপেরই ছিল, এত বছর ধরে, এত দশক ধরে। সেই জায়গাটাও কিন্তু 2024 সালে আমরা দেখতে পেয়েছি একটা এমপি, 240 জন এমপির মধ্যে একজন এমপি কিন্তু কেরালা থেকেও আসছেন। এবং এই যে রিসেন্টলি ভোটটা হয়ে গেল যেখানে কংগ্রেস খুব ভালো ফলাফল করেছে, সেই ভোটটাতেও আমরা দেখতে পেয়েছি তিরুবনন্তপুরম, যেখানে শশী থারুর এমপি, হয়তো তার হাত ধরেই এই ধরনের আলোচনা ঘুরে বেড়ায় রাজনৈতিক পরিমণ্ডলে, যে শশী থারুরের হাত ধরেই হয়তো কেরালাতে আবার নতুন ভাবে একটা ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি। এবং সেই জায়গাটা যদি তৈরি হয় এই মুহূর্তে, তাহলে কিন্তু অবশ্যই বেশ খানিকটা চাপের পরিস্থিতি কংগ্রেসের জন্য তৈরি হবে, কারণ কংগ্রেস এখনো পর্যন্ত তাদের সাংগঠনিক যে দুর্বলতা রয়েছে, সেই জায়গাটা নিয়েই কিন্তু চলছে। যদিও কংগ্রেসকে কখনোই খুব একটা ফেরায় না কেন্দ্রের নির্বাচনী কেন্দ্রের দিক থেকে ওয়ার্নার, কারণ রাহুল গান্ধী আপনারা মনে করে দেখুন 2019 সালে যদি ওয়ার্নার থেকে না দাঁড়াতেন, তাহলে তো তিনি আমেঠিতে হেরেই গিয়েছিলেন। তো সেই জায়গাটা ওয়ার্নার তাদের যেমন একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র। কংগ্রেসের এই যে বিষয়টা, এই যে একদম সরাসরি দখল করা, একটা নতুন রাজ্য দখল করা, এটা কেন দরকার? কংগ্রেস পরবর্তী সময় যদি রাজনীতিতে টিকে থাকতে চায়, তাহলে অবশ্যই কিন্তু কংগ্রেসকে এই মুহূর্তে নতুন রাজ্যের ঝাঁপিয়ে পড়তে হবে। এবং সেইখানে আসাম যে জায়গাটায় এই মুহূর্তে এখনো পর্যন্ত রয়েছে, আসামে একটা মেরুকরণের রাজনীতিতেই ভোট হবে, এটা একটা বাস্তবিক চিত্র। তো সেই জায়গা থেকে কর্ণাটক এবং তার সঙ্গে তেলেঙ্গানা, এই ধরনের দু একটা রাজ্য ছাড়া কংগ্রেসের হাতে বিশেষ রাজ্য কিন্তু নেই। সেই জায়গাটায় এই মুহূর্তে কিন্তু কেরালামের দিকে বিশেষ নজর দিচ্ছেন রাহুল গান্ধী, যখন একদম আসামে পাঠিয়ে দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। তো সামগ্রিক পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে বিজেপিও কিন্তু তাদের মতন করে সংগঠন বাড়ানোর চেষ্টা করছে, সাংগঠনিক ক্ষমতা দেখানোর চেষ্টা করছে। এখন আমরা জানি না যে কংগ্রেসের পক্ষ থেকে পরবর্তীতে তাদের সাংগঠনিক সবলতা ফেরানোর জন্য কিছু করা হবে, নাকি শুধুমাত্র রাহুল গান্ধী এই কেরালামের নার্স তার মাকে দেখছে বলে তিনি খুব সন্তুষ্ট আছেন, খুব ভরসায় আছেন, এটুকুর মাধ্যমেই সম্পূর্ণ বিষয়টা ভোট বৈতরণী দ্বারা পার হতে চাইছে। সমস্তটা দেখবো আমরা ভোটের রেজাল্ট 4 মে দিন কি হয়। পশ্চিমবঙ্গের রেজাল্ট যেমন বেরোবে, বাদ বাকি রাজ্যগুলোর রেজাল্টও বেরোবে। এবং আমরা যেহেতু দেশের রাজনীতি নিয়ে চর্চা করি, সমস্তটা আপনাদের জানাবো প্রতি পদক্ষেপে কি কি হচ্ছে। অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।